ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। 3 দিনের ডিসি সম্মেলনের প্রথম দিন মুক্ত আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কারো রক্তচক্ষু বা ধমকের পরোয়া না করে জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। সাধারণত জনগণের করের টাকায় বেতন ভাতা হয় সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের। তাই এর জন্য জনগণের প্রতি বিশেষ করে আমলাদের দায়বদ্ধতা থাকার কথা থাকলেও কারো কারো দায়বদ্ধতা প্রকাশিত হয় রাজনৈতিক দলের প্রতি। এই যেমন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2012 সাল থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দলীয়ভাবে ব্যবহার করার অভিযোগ আছে। ওই সময় ক্ষমতাসীন দলের নেতাদের কথা না শুনলে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ওএসডি বদলি ছাড়াও নানা হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেছেন কেউ কেউ। বিশ্লেষকদের অনেকের মতে সব সরকারের সময়ই প্রশাসনকে রাজনৈতিক শক্তির চাপে থাকতে হয়। তবে এবার ডিসি সম্মেলনে সেই রাজনৈতিক চাপ থেকে বেরিয়ে আসার সুপারিশ করেছেন খোদ ডিসিরা। কিন্তু প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের বিগত 6 মাসে কোনো রাজনৈতিক সরকার না থাকলেও এই সময়ে স্বাধীনভাবে জনগণকে সেবা দিতে পেরেছেন কি ডিসিরা? এছাড়া আদৌ কি প্রশাসনকে রাজনৈতিক চাপ মুক্ত করা সম্ভব? এ নিয়ে কি ভাবছেন রাজনীতিকরা? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান এবং আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, ডিসি সম্মেলনের কথা দিয়ে আমরা শুরু করছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সম্মেলনে বলেছেন যে বাংলাদেশে আইন আছে, কিন্তু দেখা গেছে তৃণমূল পর্যায়ে সেই আইন কখনোই পৌঁছায় না। আবার এক ধরনের আমাদের মধ্যে মনস্তাত্ত্বিকভাবে কাজ করছে যে বিনা কারণে আসলে সরকারের বিভিন্ন কাজে মানুষ শুধু হয়রানিরই শিকার হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটাকে উল্টে দিতে হবে। এখন তো আসলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই। এই 6 মাসে কতখানি আমরা এই ধারাকে উল্টাতে পেরেছি? ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যতটুকু ডক্টর ইউনূস সাহেবের কথা শুনলাম, কথা এবং কাজে মিল থাকলে বোধহয় আমাদের অখুশি হওয়ার কিছু ছিল না। কিন্তু আমি তো কথা আর কাজে কোনো মিলই দেখতে পাচ্ছি না এই 6 মাসে। কারণ উনি এই কথা বলেছেন, আপনি বললেন যে আইন আছে, তৃণমূলে আইন পৌঁছায় না। আচ্ছা, বুঝলাম, কিন্তু ওনার প্রশাসন যেখান থেকে পরিচালিত হয় থেকে শুরু করে সচিবালয়, এই ঢাকা শহর রাজধানী, সেখানে কি আইনের প্রয়োগ আছে? হ্যাঁ, গণ অভ্যুত্থানের প্রথম দিককার কথা নানা কারণে হয়তো বলতে পারেন যে ওই সময় প্রশাসন ছিল না, কিন্তু এই 6 মাসে তিনি কি এটা করতে পেরেছেন? আমরা তো সেই জায়গাটা দেখতে পাচ্ছি না। উনি হয়রানির কথা বলেছেন এবং সেটাকে উল্টে দেওয়ার কথা বলেছেন, কিন্তু শুধুমাত্র ডিসি সাহেবদের ওই জায়গায় কেন? এখন তো হয়রানি যত্রতত্র, এবং সেক্ষেত্রে তো কোনো আমরা ভূমিকা দেখতে পাচ্ছি না। যেমন আসার আগে একটা তথ্য জানলাম, এটা খুব ভালো করে চেক করতে পারিনি, যদি সত্য হয় এটা কত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে দেখবেন। চারুকলাতে আমাদের দেশের খ্যাতনামা শিল্পী রফিকুন নবী, এটা আমি বলেছি যে আমি খবর দেখলাম, ভালো চেক করতে পারিনি, তাকে আজকে মঞ্চে উঠতে নাকি বাধা দেওয়া হয়েছে। জয়নুল আবেদিনের পুত্র, তিনিও ওই সব কারণে নাকি ওখানে যান নাই। তো এই ধরনের ঘটনা তো অহরহ ঘটছে। মহিলা সমিতি মঞ্চ তো পাশে, নাটক বন্ধ হয়ে গেল, বড় বড় ঘটনা তো আমরা দেখতে পাচ্ছি। তার মানে যে হয়রানির কথা উনি বললেন, যে অন্যদেরকে করার কথা বললেন, এটা তো আমরা দেখতে পাচ্ছি না। আর ডিসি সাহেবরা, হ্যাঁ, ডিসি সাহেবদের নিয়ে নানা বক্তব্য, সেটা অন্য আলোচনা, সেই আলোচনার মধ্যে এখন নাইবার ঢুকলাম। কিন্তু যতক্ষণ তারা দায়িত্ব পালন করছেন তাদেরকে তো সেই ফুললি অথরিটি থাকতে হবে, এবং ওই অথরিটি হইতে হবে একেবারেই দল নিরপেক্ষভাবে। কোনো দলের, আমরা বহু আগে এটা বলতাম, মজা করে বলতাম যে দল মানে কোনো উনি হ্যালোর কাছেও কেউ মাথা নত করবে না, হ্যালোও শুনবে না, বা যে কেউ বসে থাকে অনুরোধ করবে শুনবে না। উনি চলবে ওনার আইনগতভাবে এবং নিয়মের মধ্য দিয়ে। তা সেই কাজটা এই সময়কালে হয়েছে বলে মনে হয় না, কারণ কম বেশি যোগাযোগ তো আছে, আমরা জানি কার না আছে, সবারই কম বেশি আছে। বাংলাদেশটা ছোট দেশ, অনেকের হয়তো বেশি আছে, ছোট আছে, আমরা দেখি এই জায়গাগুলো হচ্ছে না। বরঞ্চ এক্ষেত্রে কতগুলো অভিযোগ এখানে নতুন আছে। আমি সেটাকে ডিসি সাহেবদের উদ্দেশ্যে এই কথা আমি জানি না এখানে আলোচিত হয়েছে কিনা, যে তারা কোনো কি বলবো চাপের কাছে নথি স্বীকার না করে ঠিকমতো কাজ করবে, এই যে কথাটা শুনেছে তারা করুক। কিন্তু আমরা বহু ডিসি সম্পর্কে এখন অভিযোগ হচ্ছে তারাও যেন নতুন কোন দলের লোক, এইটাই অনেক জায়গায় পরিচয় দিতে ব্যস্ত, ইউনোর কাছে পরিচয় দিতে ব্যস্ত। নিজেই আগে যারা আওয়ামী লীগ পরিচয় দিত, দিয়ে যে ফয়দা লুটেছে ক্ষমতাসীনদের, এখনও মনে করছে যে এরা যারা ক্ষমতার ভাগ বা বিশেষ আছে সেইটা দিয়েও যেন নিজেদের
অনেক বেশি জানান দেওয়া এবং নিজেদের রক্ষা করা শুধু না, যে নিজেদের কি বলবো যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। সুতরাং এই দুই জায়গায় সমভাবেই কাজ করতে হবে। আমি শুধু এই কথাটিকে বলবো যে আমি আশা করব আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, আরেকটাও শুনলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি আজকে প্রসঙ্গক্রমে বলেছেন যে মব বলেন আর যাই বলেন এগুলো নাকি কঠোর হস্তে দমন করা হবে। আমরা আর এক সেকেন্ডেও কোনো ঘটনা দেখতে চাই না, দমন শুধু না। যেমন আমরা বলি তলাটা ফুটা হয়ে গেলে আপনাকে যেমন ফুটা বন্ধ করতে হবে, আর যে পানিটা পড়ে গেছে সেটাও যতটুকু পারেন রিকভারেরও চেষ্টা করতে হবে। তা যতগুলো ঘটনা ঘটেছে, আপনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে তো আপনি আইনের আওতায় আনতে হবে, তাহলে কিন্তু অন্যরাও বুঝবে যে কাজটা কি করা যায় সেইটাও। সুতরাং সেইটা যদি না হয়, আজকে 6 মাস পার হওয়ার পরে আমরা কোথায় আছি সেটাই একটা বড় প্রশ্ন। এবং আজকে আমাদের একটা সমাবেশ ছিল, সেখান থেকে আমাদের একটা প্রধান দাবি উত্থাপন করতে হয়েছে, আমরা সরকারের 6 মাসের কাজের শ্বেতপত্র দেখতে চাই। এই যে মবের নামে যে অনাসৃষ্টি চলছে এইটা আর আমরা দেখতে চাই না। যদি এগুলো ঘটে তাহলে জনগণকেই রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ থাকবে না। এই যে মবের কথা বলছেন, কিংবা আসলে এই 6 মাসে যে ধরনের জনমনে এক ধরনের অপ্রাপ্তি সৃষ্টি হয়েছে, সে সব কিছু কিন্তু আসলে প্রশাসনকে খুব শক্তভাবে কাজ করবার কথা ছিল। এটিও তাজ রহমান, প্রশাসনের কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না, এবং সেটি হচ্ছে কারণ তারা বলেছেন প্রশাসনকে সব সময় রাজনৈতিক শক্তির চাপেই থাকতে হয়। বিগত 6 মাস ধরে তো আসলে কোনো রাজনৈতিক চাপ ছিল না, তাহলে কি এই 6 মাসে আমরা সেরকম কোনো কাজকে দৃশ্যমান হতে দেখেছি? ধন্যবাদ আপনাকে এবং আমার 200 আলোচক হারুন ভাই, প্রিন্স ভাই, দর্শক সবাইকে সালামের শুভেচ্ছা। কে বললো গত 6 মাসে রাজনৈতিক কোনো চাপ নেই? অদৃশ্য শক্তি রাজনৈতিক চাপ আছে। রাজনৈতিক দল ক্ষমতায় নাই আমরা বলছি, ডক্টর ইউনূস সাহেব সম্মানিত লোক, কোনো দলের প্রতিনিধিত্ব করেন না, কিন্তু তৌহিদি জনতার চাপ আছে, ছাত্র জনতা নামের চাপ আছে, মাজার ভাঙ্গা হচ্ছে, লালন মেলা বন্ধ করা দেওয়া হচ্ছে, বই মেলায় পিটানো হচ্ছে, স্যানিটারি ন্যাপকিনের ব্যাপারে আপনার বলা হচ্ছে যে এটা গোপন পণ্য, এটা বিক্রি করা যাবে না। নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ করে দেওয়া হয়েছে, নারী ফুটবল বন্ধ করা যায়। এই চাপটা কোন রাজনৈতিক দল দিচ্ছে? কারা দিচ্ছে? ডিসিরে আমার প্রিন্স ভাই নিজেই তো বললেন, গুলশানে একটা বাসাতে একজন নেতারা ধরতে গেছে, গিয়ে বাসা ভেঙে ফেলছে, 7 জন বডিগার্ডকে পিটাইছে, পরে আসে দেখি উনি বাসাই থাকে না, ভাড়া থাকে বাসাটা। এটা রাজনৈতিক দল করছে? ইউনূস সাহেব এই জিনিসটা দেখতে হবে না? কি মনে করছেন কারা করছে? ওপেন ক্লিয়ার সবার কাছে, কারা করছে, কে করছে এটা জানে না, জাতি জানে না, ভালো করে জানে, আপনিও জানেন, আমিও জানি। আমরা বলেই তো যাচ্ছি যে মব জাস্টিস, মব ক্রিসি যেটা করছেন, আগে এক সময় ছিল আইন শৃঙ্খলা বাহিনী এক্সেসিভ ফোর্স ইউজ করতো, ডিসঅ্যাপিয়ারেন্স করতো, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতো কত সরকারের সময়। এখন কি হয়েছে জানেন? এখন মব ক্রেসি, মব জাস্টিস, তৌহিদি জনতা, বাড়ি ভাঙ্গা, বোল্ডোজার, আপনাদের আসতে দিবে না, কলম ভেঙে ফেলবে যদি আপনার বিরুদ্ধ মতের কারোর পক্ষে কথা। এইটা তো কোনো গণতন্ত্র উত্তরণের সুযোগই নাই, হওয়ার সম্ভাবনাও নাই। দেশ আগে ছিল দুভাগে বিভক্ত, এখন অনেকভাবে বিভক্ত। শেখ হাসিনা আগে বিভক্ত করেছিলেন শুধু আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, আর কেউ নাই, বাকি সবাই স্বৈরাচার না হলে রাজাকার। এখন এরা শুরু করেছে যে বৈষম্য, 24-এর একটা পক্ষ আর বাকি নাকি সব তারাই এটা ক্রেডিট, তারাই এটা নিয়েছে, তারাই এটা দিয়েছে। 17 বছর বিএনপির হারুন ভাইরা আন্দোলন করেন নাই, জেলে যায় নাই, জেল খাটে নাই। আমাদের মধ্যে থেকে অনেকে আছে আমরা এই সংসদে যেতে পারি নাই, প্রতিদ্বন্দ্বিতাও করতে পারি নাই। আমরাও বলেছি আপনাদের এখানে এসে এই যে আওয়ামী লীগ যা করছে, কিন্তু আবার এটিও তো আজরমান, তারা কিন্তু মানে ছাত্ররা গুলি খেয়েও কিন্তু পিছু পা হন নাই, সেটাও তো মনে রাখতে হবে। ছাত্ররা বলেছিল বৈষম্য কোটাটা ঠিক করবে, বলেছিল না শেখ হাসিনার পদত্যাগের জন্য। এই যেটা করবে, নতুন দল করবে, এটা যদি মানুষকে বলতো তো এই দেশের মানুষ এত পাগল হয়ে নামতো না। তারপরেও ওদের অধিকার রাখে ছাত্ররা দল করা, আমরা ওয়েলকাম জানাই। কিন্তু কেমনে হবে? একজন পদত্যাগ করে, 4 জনের থেকে একজন পদত্যাগ করে উপদেষ্টা থেকে আপনার আহ্বায়ক বা দলের সভাপতি হচ্ছেন, বাকি 3 জন কিন্তু একই জায়গায় বসে থাকবেন। ওনারা বলছেন আবার এদের সাথে আমাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কিন্তু ওনাদের পেজে আবার জরিফের যেটা দেওয়া হচ্ছে ওটা কিন্তু ওনারা শেয়ার করছেন। তাহলে আপনি রাষ্ট্র ক্ষমতায় আপনার 3 ভাইকে রেখে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে আপনি আর একটা দল, রাজনৈতিক দল করছেন, সেটার প্রধান হচ্ছেন। এটাতে লেভেল প্লেইং ফিল্ড হবে? লেভেল প্লেইং হবে না। বিএনপি তো আগেই বলেছে, জাতীয় পার্টি আগেই বলছে এটা লেভেল প্লেইং ফিল্ড হবে না। ডক্টর ইউনূস সাহেব কিন্তু নেলসন ম্যান্ডেলা হতে পারতেন। নেলসন ম্যান্ডেলাকে 27 বছর জেলে রেখেছিল বর্ণবাদী আন্দোলনের নেতা, এবং ইমপ্রিজনমেন্ট দিয়েছিল সারা জীবনের জন্য। উনি জেল থেকে বের হয় কিন্তু
দেশকে এক করার চেষ্টা করেছিলেন, নট টু ডিভাইড দি কান্ট্রি। এখন তো বাংলাদেশ ডিভাইড হয়ে যাচ্ছে। আমার পাশে বসা, ডানে বসা যারা প্রথম থেকে ছিল, এখন তাদের সাথেই যুদ্ধ শুরু করছে, তাদের সাথেই রাজনৈতিক দলরা এখন মনে করছে এরা প্রতিপক্ষ। রাজনৈতিক দল ছাড়াই দেশে কিছু হবে না। আপনি ওভারনাইট দল তৈরি করে দেশকে কিছু দিতে পারবেন, যাতে দেশে কিছু করতে পারবেন, এটা চিন্তা করা উচিত না। ইমরান খান 96-এ দল করছিল, ক্ষমতা আসছে 2018-এ। কিন্তু নতুন দলগুলোকে আমাদের সুযোগ দিতে হবে, সেটিও যেমন সুযোগ দেব না কেন, সুযোগ দিচ্ছি, কিন্তু আপনি রাষ্ট্র ক্ষমতায় থেকে লেভারেজ নিয়ে আপনি বেনিফিট নিয়ে কিন্তু পলিটিক্যাল পার্টি নিরপেক্ষতা আছে নিশ্চয়ই। মোহাম্মদ হারুনুর রশিদ, এই যে আমরা আসলে প্রশাসনের রাজনৈতিক চাপের কথা বলছি, এই সরকার বারবার বলছেন, আপনি নিশ্চয়ই জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বলেছেন সব ধরনের চাপের বাইরে গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। আবার সরকারের 6 মাস শেষ, খেলার জন্য সরকার এখন প্রস্তুত, এবং সেই খেলায় তিনি ডিসিদেরকে আহ্বান জানিয়েছেন তারা যাতে যেভাবেই হোক মাঠ প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি যাতে নিয়ন্ত্রণে নিতে পারে সেই নির্দেশনাও দিয়েছেন। পারবে কি? ধন্যবাদ আজকের এই আয়োজন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সহ আলোচকবৃন্দ, ডিবিসির দেশ বিদেশের সকল দর্শকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। আজকে যে আলোচনাটা সূত্রপাত করেছেন, বা গত 50 বছরে ডিসিসদের সম্মেলনে যতবার আলোচনা এসছে, এইটা একটা কমন আলোচনা যে ডিসিরাকে আপনার নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ করে দিতে হবে, বা আপনার সরকারের জায়গা থেকে বলা হয়েছে আপনারা সমস্ত চাপমুক্তভাবে কাজ করবেন। বাংলাদেশে আপনার গত 50 বছরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় ক্ষমতা এসছে। বাংলাদেশের সবচেয়ে আগে প্রয়োজন রাজনীতিটা ঠিক করা। যদি রাজনীতি ঠিক হয় তাহলে আপনার অন্যান্য যে অঙ্গগুলো আছে এগুলো সবগুলোই সঠিকভাবে ফাংশন করবে। সংকটটা রাজনীতিতে, এবং আমরা গত 50 বছরের রাজনৈতিক আমরা সঠিক পথে যাত্রা করতে পারিনি, আমাদের চর্চার অভাব, আমাদের বারবার আমরা হোঁচট খেয়েছি। এখন আপনার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসছেন, উনি এই 6 মাসের মধ্যে ওনার কর্মকাণ্ড কিন্তু ইতিমধ্যেই অনেক বিতর্কের জন্ম দিয়েছে। এবং আজকে আপনার কাছে তথ্য নিয়ে সংগ্রহ করে দেখবেন আপনাদের গণমাধ্যমের বিভিন্ন সংবাদকর্মীদের কাছ থেকে, যে আজকে বৈষম্যবিরোধী ছাত্রদের নামে, এটা তো তাদের কাজ না। তারা আজকে প্রশাসনের বিভিন্ন অঙ্গে যে চাপ প্রয়োগ করছে, এই কাজটা এখন করেন, এই কাজটা করতে হবে, এই মামলা নেন, এই মামলা নিতে হবে, এই ধরনের কর্মকাণ্ড সারা দেশে এই অরাজকতা চলছে, এবং এই অরাজকতার জন্য আমি প্রফেসর ইউনূসকে দায়ী করব। বাংলাদেশের এই পাকিস্তান আমল থেকেই, সেই 47-এর পর থেকে এদেশের ছাত্রদের, এদেশের সকল পরিবর্তনে কিন্তু আন্দোলন সংগ্রাম, ভাষা আন্দোলন বলেন, 62-র আন্দোলন বলেন, 69 গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, এদেশের এই 24-এর এই জুলাই আগস্টের রক্তপাতের আন্দোলন, সব ক্ষেত্রেই ছাত্রদের একটা বিরাট স্যাক্রিফাইস আছে। কিন্তু ছাত্ররা কখনো আপনার রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়া বা তাদের এই চিন্তাভাবনা কখনোই ছিল না। আজকে এটির ক্ষেত্রে প্রফেসর ইউনূস উৎসাহিত করেছে। ছাত্ররা দল করবে, দোষের না, ছাত্ররা দল গঠন করবে। আজকে আমাদের শিক্ষাঙ্গনে অনেক সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক সংকট, আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন অনেক পিছিয়ে আছে। এই জায়গাগুলোকে আমরা কিভাবে প্রতিযোগিতায় আনতে পারি, এই জায়গায় আজকে মেধাবী ছাত্রদের সবচাইতে অগ্রণী ভূমিকা, উদ্যোগ নেওয়া প্রয়োজন। আজকে বাংলাদেশে আপনি যদি এখন এই আবহমানকাল থেকে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান রয়েছে, আপনি যদি এটাকে রাতারাতি পরিবর্তন করতে যান, তো এটা দেশের জন্য একটা অশনি সংকেত, যে কোনো ওয়েতেই করতে যান। কিন্তু আবার এই 6 মাস পরে এসে যেই নতুন খেলার আভাস আমরা পাচ্ছি, সেই খেলায় আপনি কি মনে করছেন এই প্রশাসন সহায়তা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার? না, এখানে আপনার জনগণ তো একটা বিরাট শক্তি। গত 15 বছর জনগণ আপনার একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, রক্তপাত হয়েছে, এবং জনগণের যে আকাঙ্ক্ষা, গত 2টি প্রজন্ম আপনার বাংলাদেশের নির্বাচনে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। তাদের যে আকাঙ্ক্ষা যে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, সেই জায়গাটা গত 20 বছর থেকে এদেশের জনগণ পায়নি। তো সুতরাং আবার যদি নতুন করে কোনো খেলা শুরু করতে যাই, তাহলে এটা আমাদের দেশের জন্য এই বোঝা টানতে পারবে বলে আমি মনে করি না, এবং এটা একটা নতুনভাবে দেশকে আরও উদ্বেগের মধ্যে নিয়ে যাবে। আমি মনে করি যে সরকারের উচিত হবে যে এই সমস্ত চিন্তা খেলা বাদ দিয়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, 24শে জুলাই আগস্টের অভিন্ন দাবি ছিল কি, একটাই দাবি, একটাই দফা, শেখ হাসিনার এই এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এই দাবি আমরা অর্জন করেছি।
শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার কিছু সঙ্গী পালিয়ে গেছে, তার দোসররা এখনো বিদ্যমান কিছু জায়গায় রয়েছে। সুতরাং ওইখানেই কিন্তু আমাদের প্রথম বিজয় অর্জিত আমাদের হয়ে গেছে। এখন আমাদের যেটা প্রয়োজন যে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্যে, বাংলাদেশে যে অস্থির অবস্থা বিরাজমান, আজকে যত্রতত্র যেখানে সেখানে যার ইচ্ছা যা খুশি তাই করছে, তা আজকে এই অস্থির অবস্থা থেকে দেশকে স্থিতিশীল করতে গেলে আপনার একটাই পথ, সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মধ্যে একটা আস্থা, একটা স্বস্তি ফিরিয়ে আনা। এর বিকল্প যদি আপনি অন্য কিছু চিন্তা করতে চান, অন্য কোনো রাস্তা খুঁজতে চান, তাহলে পরে সংকট বাড়বে, কমবে না। যে নির্বাচন নিয়ে আমরা চিন্তা করছি, সেই নির্বাচনেও তো আসলে এই প্রশাসনকে সবচাইতে বেশি প্রয়োজন আমাদের। তার মানে এই প্রশাসন কতখানি নিরপেক্ষভাবে সামনে নির্বাচন ঘিরে কাজ করতে পারবে, সেই প্রশ্নও তো থেকে যায়। আবার যখন আসলে খোদ ডিসিরা যখন বলছেন তারা আসলে রাজনৈতিক চাপ থেকে নিস্তার চান, দীর্ঘ সময় আমরা এটিও দেখেছি জনগণের ট্যাক্সের টাকায় আসলে যারা চলবেন, জনগণের সেবক হয়ে যাদের কাজ করবার কথা, তারা অনেক সময় আসলে স্বপ্রণোদিত হয়ে, কিংবা আমরা দেখেছি অতি উৎসাহী হয়ে কেউ কেউ নিজেরাই আসলে দলীয়ভাবে কাজ করেছেন, কোনো রাজনৈতিক দলের স্তুতি গিয়েছেন। সেখান থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? এই রাজনৈতিক স্বার্থ হাসিলের যে খেলা, সেই খেলা থেকে আমরা বেরোবো কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজবো। বিরতির সময় হয়েছে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। রহিন হোসেন প্রিন্স, স্বপ্রণোদিত হয়ে আমরা দেখেছি, অতি উৎসাহিত হতেও আমরা দেখেছি অনেক প্রশাসন পর্যায়ের যারা কর্মকর্তা আছেন তারা আসলে রাজনৈতিক দলের স্তুতি গিয়েছেন, এমনকি আসলে তারা যে কোনোভাবে হোক রাজনৈতিক কোনো না কোনো স্বার্থ হাসিলের জন্য সেই রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন, যদিও তাদের জনগণের সেবক হয়ে কাজ করার কথা ছিল। এই মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে এই 6 মাসে? না, সেটা হয়েছে মোটেই আমি তা মনে করি না। প্রথমে দেখেন, এইটার হয়তো অনেক বড় ব্যাখ্যা, কিন্তু অল্প করে বললে বিষয়টা দাঁড়াচ্ছে যে এইটা যে একটা অর্গানাইজেশন, যদি বলি সেই অর্গানাইজেশনটা চলবে আইনের ভিত্তিতে, নিয়ম রীতির ভিত্তিতে। আমি আইন নিয়েও কথা বললাম না, কিন্তু দীর্ঘদিন ধরে যদি একটা অগণতান্ত্রিক শাসন থাকে তখন কিন্তু ওই আইনটাও থাকে না। এবং এই যে আপনি যদি বলেন ওইখানে নিয়োগ, প্রমোশন, এইগুলো যদি আইনের ভিত্তিতে না হয়, তারা যদি ব্যক্তিগত যোগাযোগ, ব্যক্তিগত লাভালাভ বা দলের সাথে যোগাযোগ আছে কিনা এইটার উপরে ভিত্তি করে হয়, তার মানে একটা অগণতান্ত্রিক ব্যবস্থা যদি বিদ্যমান থাকে, তখন কিন্তু ওদের মধ্যে কোনো ভালো লোক থাকলে আর ভালো লোক থাকতে পারে না, সেও অন্য মানুষে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আপনাকে এই জায়গাটা থেকে ফিরিয়ে আনার জন্যে পুরো যদি একটা ব্যবস্থা বদলের কাজটা না করতে পারি, তাহলে কিন্তু হবে না। এখন দেখুন, কথায় কথা অনেক সময় অভিযোগ করা হয় যে রাজনৈতিক সরকার থাকলে এটা হয় না। কথাটা আপনি একেবারে উপেক্ষা করতে আমরা পারবো না, কারণ রাজনৈতিক সরকার থাকলেও যদি আপনি গণতান্ত্রিক পদ্ধতিটা আমরা চালু রাখতে পারি এবং সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ এবং সবই চলবে আইনের ভিত্তিতে, ব্যক্তিগত পরিচয় বা দলীয় ভিত্তিতে হবে না, তখন হয়তো এটা আমরা কাটিয়ে উঠতে পারি। কিন্তু যে সুযোগটা ছিল, সুপারিশও আমরা দেখেছি, কিন্তু শুধু সুপারিশ করলে না, ওই সুপারিশটা আমি পরে যাচ্ছি। আমি বলছি যে তাহলে এই কাজটা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরপরই সুপারিশ আমি 6 মাস পরে কেন দেখব? এটা তো না জানার করার কোনো কারণ নাই। তো ওনারাও যদি কিছুটা শুরু করতে পারতেন, সে 64টা জেলার না হোক, আপনি যেহেতু ডিসি সাহেবদের নিয়ে কথা বলতেছেন, কয়েকটা জায়গায় তো উদাহরণ সৃষ্টিকারী কাজ করতে পারতেন, কিন্তু সেইটা তো হলো না, বাস্তবে তাই হলো না। বরঞ্চ আপনি দেখেন এইখানেও ব্যক্তিগত যোগাযোগ, ওই যে কেউ অমুক নামে যে সে ছাত্র হোক বা অন্য নামে হোক বসে থেকেই যা করতেছে এইটা না করলেই, এখন তো নতুন ধরনের একটা ভয়ের ধারাটা চলে গেছে। তাহলে তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গাটাই তো এখনো পর্যন্ত মেরামত করতে পারলো না। কিন্তু আমি কথাটাকে এইভাবে বলতে চাই যে ঠিক আছে, এইটুকু আমরা হয়তো বা অ্যাকসেপ্ট করলাম যে ডিসি সম্মেলনে যে কথাগুলো আমাদের প্রধান উপদেষ্টা বললেন, বলার পর সমস্ত জায়গায় স্বচ্ছতা নিশ্চিত করেই যে ডিসি সাহেবরা যে তারা ঠিকমতো কাজ করছে কিনা, আপনি একটা কথা বলেছেন যে সহযোগিতা করবেন কিনা, অন্য কেউ দায় মানে কি বলে যে পতিত সরকারের হয়ে কেউ কিছু করবেন কিনা, স্বচ্ছতা থাকলে এটা কেউ করলে পানিশড হবে। আর তারা কারোর কথা শুনবে না, না শুনলে যেন তাকে শুনছে না বলে ওই ডিসি সাহেবের বিরুদ্ধে বা প্রশাসনের কারোর বিরুদ্ধে যেন ব্যবস্থা না করা হয়, প্রোটেকশনের দায়িত্ব নিতে হবে সরকারকে। আপনি যদি মিনিমাম আমরা এই ধারাটাও একটু রক্ষা করতে পারি, তাহলে পরবর্তীতে যে সরকারগুলো আসবে নির্বাচিত,
তাহলে দেখবেন এই ধারা সেই থেকে চাপ সবার থেকে পক্ষে খানিকটা মুক্ত থাকা খানিকটা, যাবে। হ্যাঁ, কিন্তু প্রচেষ্টা আপনি গ্রহণ করা যাবে। ভঙ্গুর অবস্থার কথা বলছিলেন, মোহাম্মদ হারুনুর রশিদ এই ভঙ্গুর জায়গাগুলো মেরামত করতে পারেনি সরকার, এরকম কথা বলছিলেন রহিন হোসেন প্রিন্স। আবার ডিসিরা বলেছেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো সময় মাঠ প্রশাসনে এমন সমন্বয় ছিল না। শুধু আওয়ামী লীগ সরকারের আমলে অনেক জেলায় ডিসিএসপিরা দুভাগে বিভক্ত ছিলেন, তবে এখন অনেক ভালো সমন্বয় থাকার পরেও রাজনৈতিক শক্তির কারণে মাঠে কাজের গতি কম। তাহলে এখন কোন রাজনৈতিক শক্তি তাদেরকে চাপ দিচ্ছে? ভালো কথা বলেছেন। এখানে বিষয়টা হচ্ছে যে নির্বাহী বিভাগের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান। সুতরাং নির্বাহী বিভাগ অবশ্যই পরিচালিত হবে প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধানের ইশারা, ইঙ্গিত, নির্দেশনায়। কোনো সন্দেহ, এটা দোষেরও না। স্বাভাবিক কারণেই যারা জেলা প্রশাসনের প্রশাসক দায়িত্ব, ডিসি দায়িত্বে থাকে, পুলিশ সুপারের দায়িত্বে থাকে, সরকারের একটা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে, সে অনুযায়ী তাদেরকে কাজ করতে হয় এবং তাদের জন্য কিন্তু সুনির্দিষ্ট একটা আইনি কাঠামো দেওয়া থাকে। এখন এইসব ক্ষেত্রে আপনার তাদের এই কর্মপরিকল্পনা চলার ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও থাকে, যে দল ক্ষমতায় থাকে সে দলের নেতৃবৃন্দরা থাকে, তারা গিয়ে বিভিন্ন সময় জেলা প্রশাসকদেরকে বা পুলিশ সুপারদেরকে তাদের কাজে হস্তক্ষেপ করে বা তাদের যে সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য অনেক সময় চাপ প্রয়োগ করে। সেই ক্ষেত্রে জেলা প্রশাসক বা পুলিশ সুপাররা যদি আপনার আইনের পরিপন্থী হয়, নিয়মের পরিপন্থী হয়, তো সেগুলো থেকে বিরত থাকলেই তো হয়। কিন্তু যখন বাংলাদেশে আপনি দেখবেন যে রাজনীতিবিদ এবং প্রশাসন যখন এই অনিয়মগুলোর সাথে একাকার হয়ে যায়, তখনই কিন্তু দুর্নীতি বলেন, অনিয়ম বলেন, একটা মারাত্মকভাবে শিকড় গেড়ে বসে। এখন এখানে এককভাবে কিন্তু রাজনীতিবিদরা কোনো অবস্থাতেই আপনার কোনো জায়গাতে এককভাবে কোনো কিছু করতে পারবে না, প্রশাসনও ইচ্ছা করলে এককভাবে কোনো কিছু করতে পারবে না। আমি 1996 সাল থেকে এমপি, আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি যদি আপনার প্রশাসনের কর্মকাণ্ডের ক্ষেত্রে হস্তক্ষেপ না করি, আমার যদি সেই প্রশাসনের জায়গায় একটা সুনির্দিষ্ট নজর থাকে যে প্রশাসন তার সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে চলছে কিনা, সে সঠিক তার উপর যে দায়িত্ব, অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা, সেখানে অনিয়ম হচ্ছে কিনা, আমি কোনো অনিয়ম করাবো না এবং আমি অনিয়ম করার ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করব না, তাহলে দেখবেন ওই জেলাগুলোর প্রশাসনের অবস্থা কিন্তু সবচেয়ে ভালো থাকবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যারা রাজনীতি করি এবং যারা বিভিন্ন প্রক্রিয়া দিয়ে আজকে বিভিন্ন জায়গায় এমপি হচ্ছে বা জনপ্রতিনিধি হচ্ছে, তারা অনেক সময় তাদের নিজেদের ব্যক্তি স্বার্থে অনেক কাজ প্রশাসনকে হস্তক্ষেপ করিয়ে নেয় এবং যে ক্ষেত্রে প্রশাসন তাদের সুবিধা বা তাদের পজিশন বা পোস্টিংয়ের কারণে, তাদের নিজেদের লোভ লালসার কারণে সব ক্ষেত্রে আপনার কম্প্রোমাইজ করে, তখনই কিন্তু আপনার এই অনিয়ম বলেন বা দুর্নীতি বলেন বা প্রশাসনে একটা অব্যবস্থাপনা বলেন একটা বাড়তে থাকে। এই ক্ষেত্রে প্রশাসন একতরফা কথা বললে তো হবে না। প্রশাসন যদি সরকার তাকে দায়িত্ব দিয়েছে, আইনি কাঠামো দিয়ে দিয়েছে, তার যদি আইনি কাঠামোর মধ্যে কোনো বিষয় না হয়, তাছাড়া রাজনীতিবিদদের সাথে আপনি কেন সমন্বয় করছেন? আজকে রাজনীতিবিদদের বেশি সমালোচনা হয়। আজকে আপনি বলা হয় যে বেগমপাড়ায় এমপি মন্ত্রীদের বাড়ি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বেগমপাড়ায় এমপি মন্ত্রীদের চাইতে আমাদের বাড়ি অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। তাহলে আজকে বাংলাদেশের এই সংকটের জন্য আমরা সবাই দায়ী। তো রাজনীতি যদি ঠিক হয় তাহলে আপনার প্রশাসনও একটা জায়গায় দাঁড়াবে। আপনি তো দুর্নীতির কথা বলছিলেন এবং যে সমন্বয়ের অভাবের কথা বলছিলেন, সেখানে আবার নানান রকমের এখন দেখছি যে আসলে আমরা প্রশাসন এবং রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ চলছে। এটিও তাজ রহমান, বেশিরভাগ ক্ষেত্রে ডিসিরা বলেছেন যে তারা আসলে যখন কোনো ধরনের সম্পত্তি উদ্ধার করতে যান, সেই সময়টাতে সেখানকার প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতাদের দখলে থাকে এবং তাদের কাছ থেকে কোনোভাবেই সেই রাষ্ট্রীয় সম্পদ কিংবা সেই অর্পিত সম্পদ সহজে উদ্ধার করা সম্ভব হয় না। দেখেন, আমি ব্যক্তিগতভাবে এই আমলাদের বিরুদ্ধে গত সরকারের সময় যতটা টকশোতে গিয়েছি, সবচেয়ে বেশি জোরালো ভূমিকায় বক্তব্য দিয়েছি। জাস্ট লিটারেলি ফিউ সেকেন্ড আগে আমার হারুন ভাই বললেন, বেগমপাড়াতে 70% যারা ইনভেস্ট করেছে 100-র মাঝে 70% আমলাদের তত্ত্ব তারা যারা দিয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেছেন, এই আমলারা শুধু রাজনীতিবিদ, রাজনৈতিক পেশারের বলতে সবচেয়ে বেশি সুবিধাভোগী গ্রুপ আমলা ডিসিরা গত সরকারের 15 বছরে ছিল। তত্ত্ব নিয়ে দেখেন আপনি, সবচেয়ে বেশি এরা নিজেরাই সেলফ সেন্সারশিপে গিয়ে রাজনৈতিক দলের তাবেদারি করে, রাজনৈতিক দলের সাথে মন্ত্রীর সাথে সম্পর্ক করে, যেটা জনগণের কাজ, ট্যাক্সের টাকায় তারা যেটা বেতন নিচ্ছে সেটাতে না গিয়ে তারা চলে যায় অন্যদিকে। আপনি রাজনৈতিক দলরে দুষতেছেন কেন?
আপনি অন্যায় করলে আপনার বিচারের জন্য একটা কমিশন করা হোক। আমরা চাই এই সরকার, এই অন্তর্বর্তী একটা আইন করুক, সব রাজনৈতিক দল সেটাতে সমর্থন দিবে, ডিসিরা তাদের কাজ আইন মতো করবে, আর বাইরে ব্যর্থ হয়ে যদি কিছু করে সেই আইনের দ্বারা। অনেক আইন আমরা হতে দেখেছি, প্রতিফলন কি দেখি আইনের? অনেক আইনের প্রতিফলন হয়, অনেক আইনের হয় না। এর সুযোগটা এই যে ওনারা বলছেন না, যারা ডিসিরা, যে রাজনৈতিক হস্তক্ষেপ ওনারাই করেন এটা। এখন যদি ওনারা রাষ্ট্রের কাজ, পৃথিবীতে আর দেশ নাই, আমি আপনি আমাদের ডানে বামে আমরা ঘুরি নাই, দেখি নাই, ওই রাষ্ট্রগুলো কিভাবে চলছে, বিকজ অফ ফ্রেমওয়ার্কের মধ্যে আপনাকে জানতে হবে আমি যদি এটা করি তাহলে আমাকে এই পানিশমেন্টটা পেতে হবে। কিন্তু বাংলাদেশের আমলারা জানে তাদেরকে কেউ হাত দেয় না। এই গত সরকারের আমলাদের কাককে সব জায়গায় সেই নিশ্চয়তাটা তারা কোথায় পেল যে তাদেরকে কেউ হাত দিবে না, তাদের কাছে কেউ জবাব দিতে চাইবে না? বিকজ আমরা আমলা ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের রুলস এমনভাবে চলে যে আমরা মনে করি আমলাদের রেড ফিটার দৌড়াত্ম, আমলারা ছাড়া এই দেশ চলবে না। পলিটিশিয়ান আইন করে দেয়, এটা ইমপ্লিমেন্ট আমাদের মাধ্যমে করতে হয়। আপনি ইলেকশন গেলে ডিসির প্রয়োজন, আপনি ত্রাণ দিতে যাবেন, গত সরকারের করোনার সময় নেতাদেরকে, মন্ত্রীদেরকে পাশে বসায়া ডিসির দিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী, মন্ত্রী এমপিরা বলছেন আপনার সাথে একটু কথা বলবো। ওয়ার ইজ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমার পাশে বসা মাননীয় সংসদ সাবেক আছেন এমপি, কিন্তু ডিসির অনেক উপরে, ক্যাবিনেট সেক্রেটারির পরেই বোধহয় আমাদের মেম্বার পার্লামেন্টরা, কিন্তু ওনারা বলতেছে ডিসি সাহেব আপনার সাথে একটু কথা বলি। এই ছোট্ট একটা প্রশ্নের একদম এক কথা উত্তর নিয়ে আমি আরেকটা বিরতিতে যেতে চাই। হারুন রশিদ যেটা বলছিলেন, এটিও তাজ রহমান, কোনো ক্ষেত্রে কি তাহলে আসলেই রাজনৈতিক দলের যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসছেন কিংবা যারা এমপি হচ্ছেন, পার্লামেন্টে যারা জনগণের প্রতিনিধিত্ব করছেন, তাদের চাইতে আসলে আমাদের শক্তি অনেক বেশি? না, আমলাদের তো আপনার একটা ব্যুরোক্রেসি, দেশকে এগিয়ে নেওয়ার জন্য শক্তিশালী ব্যুরোক্রেসি একান্ত প্রয়োজন। ব্যুরোক্রেসি ছাড়া তো আপনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এইখানে সমস্যাটা হচ্ছে কোথায়, আপনি যে আলোচনাটা করছেন যে এখানে সংকটটা দাঁড়াচ্ছে জনপ্রতিনিধি এবং ব্যুরোক্রেসির মধ্যে, যখন আপনার অভিন্ন স্বার্থ নিয়ে আমরা একাকার হয়ে যাচ্ছি, তখন আপনার দেশে অনিয়ম দুর্নীতি দাঁড়িয়ে যাচ্ছে। এবং ঠিক এখানেই আমি আপনাকে একটু থামাতে চাই, এই স্বার্থের জায়গাটিতে আমরা ফেরত আসবো। সবাই আসলে নিজের স্বার্থ চিন্তা করছে, মাঝখান দিয়ে আসলে যারা জনগণ আছেন তারা আসলে তাদের স্বার্থ কোথায় তুলে ধরবেন সেটিও হয়তো ভুলে যাচ্ছেন। এই মুহূর্তে সবচাইতে আলোচিত বিষয় হয়তো দ্রব্যমূল্যের দাম, সেই মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে, নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে এই প্রশাসনের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার কথা ছিল। কতখানি সেই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখতে পেরেছেন, সেই প্রশ্ন উত্তর খুঁজবো। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। রহিন হোসেন প্রিন্স, একসময় শুনেছিলাম সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় বলে উড়িয়ে দিয়েছিল বিগত সরকার, কিন্তু নিত্যপণ্যের মূল্য নিয়ে হয়তো এই মুহূর্তে সবার নাভিশ্বাস। সিন্ডিকেট যারা করেন তাদের সাথে তো প্রশাসনও জড়িত থাকে, ব্যবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে ফেলেন, একেবারে তাদের নাকের ডগায় বসে সব ধরনের পণ্যের মূল্য বৃদ্ধি করেন। কিভাবে আসলে বেশিরভাগ সময়ে প্রশাসন ম্যানেজ হয়ে যায়? না, প্রশাসন এক্ষেত্রে দুইটা জিনিস আমাকে যদি বলেন, প্রথমে শুধু প্রশাসন ম্যানেজের উপরে কিন্তু এটা নির্ভর করে না, কিন্তু প্রশাসনের দায়িত্ব আরও আছে, সে পালন করে না। আমি আসি সে কথা একটু, আমার বিবেচনাটা দ্বিতীয় কর্তব্য। প্রথম কর্তব্য হচ্ছে আপনি একটা ব্যবস্থার উপরে দাঁড়িয়েছেন, সেই ব্যবস্থায় সিন্ডিকেটটা আছে, তাহলে আপনার তো একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। সিন্ডিকেট ভাঙবেন মানে বিকল্প ব্যবস্থাটা করবেন, সেই বিকল্প ব্যবস্থা উপর থেকে প্রথমে করতে হবে। আমরা এই পর্যন্ত সেটা গেলামই না, এত সংস্কার শুনছেন, কিন্তু আপনি বলেন বাজার ব্যবস্থার কি কোনো সংস্কার হয়েছে? বিগত আওয়ামী আমলে যা ছিল এখনও তাই আছে, বরঞ্চ দেরি করাতে কি হলো জানেন, প্রথমে সিন্ডিকেটে একটু ভয়টয় পেলেও এখন কিন্তু তারা আবার কনসলিডেটেড হয়ে গেছে, আপনি তাদেরকে আর হাত দিতে পারছেন না, পারাটাও কঠিন। এটা গেলে এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি এটা সিস্টেম রাখেন, তাহলে যাদেরকে দিয়ে আশা করছেন, সে ডিসি বলেন এবং অন্য জায়গায় বলেন, তো তারা তো ম্যানেজ হবেই, না হওয়াটা আমি কোনো কারণ দেখি না। এই সিস্টেমের কারণে অল্টারনেটটা নাই বলে তারা চিন্তা করবে এই ম্যানেজ হয়ে সুবিধা লুটেই আমি আমার কাজটা করি। খালি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলি, বোঝার জন্যে যে আপনি তো কতকগুলো জিনিস, আমি যদি বিদেশের আমদানি করা জিনিসের কথা বলি, উৎপাদনের কথা হয়তো এত সময় পাবো না, তবে একটু না বললে নয়। ধরেন এইবার যে উৎপাদিত পণ্য যেটা আছে, সেইটা তো আপনি উৎপাদন খরচ কমাইতে হবে, মধ্যস্বত্বভোগী ভাঙতে হবে, সেইটা না করলে আপনি পারবেন না, অন্যদেরকে যতই দায়িত্ব দেন না কেন। আর বিদেশের পণ্য যদি আপনি গুটি কয়েক মানুষের কাছে রাখেন, যেটাকে আমরা সিন্ডিকেট বলছি, তার যদি অল্টারনেট ব্যবস্থা আপনি না করেন, অল্টারনেট ব্যবস্থা মানে কি, আপনি দক্ষ দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রীয় উদ্যোগে এই ব্যবস্থা রাখবেন, টিসিবি চালু রাখবেন, ন্যায্য মূল্যের দোকান চালু রাখবেন, রেশন ব্যবস্থা চালু থাকবেন। আপনি যদি ওই ব্যবস্থা করতে পারেন, ধরুন কোথাও প্রশাসন যদি ওদেরকে ম্যানেজড হয়ও, আপনি তখন প্রশাসনকে আমরা চাপ দিয়ে বলতে পারবো তুমি রেশন ব্যবস্থাটা ঠিক মতো করছো না কেন, তুমি ন্যায্য মূল্যের দোকান করছো না কেন, তুমি টিসিবি চালু করছো না কেন। তাহলে দেখবেন অটোমেটিক্যালি সিন্ডিকেটের বাইরে আপনি অন্য ভূমিকা পালন করতে পারবেন। পুরো সিস্টেমটাই আপনি অব্যাহত রাখছেন, যেটা তাতে সিন্ডিকেটও থাকছে এবং
যারা 2-4 দিন হম্বিতম্বি করে দেখবে যে এটা কোনো দায়িত্ব পালনের কোনো কারণ আমার নাই, সুতরাং নানাভাবে ম্যানেজড হয়ে যদি কিছু কামাই রোজগার করা যায় সেটাই তারা করবে। অতীত দিনে সেই চলটা এখনো পর্যন্ত তার মানে আসলে প্রশাসনকে সংস্কার করতে হলে ব্যক্তি সংস্কার থেকে আমাদের না, শুরু করা আমি প্রথমে সিস্টেম বলছি। প্রথমে ব্যক্তির থেকে আপনি পুরো সিস্টেমটাকে এমনভাবে করবেন যাতে করে ওই সিন্ডিকেট যাতে সুযোগ না পায়। তারপরে যদি ওই সিস্টেমকে কেউ বাধাগ্রস্ত করতে চায়, ব্যক্তি এবং অন্যরা, তার বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের জায়গায় যেতে হবে। আর একটা জিনিস সবসময়ের জন্য, সেটা দ্রুত আপনি পারবেন না, পুরো একটা কালচারাল ডেভেলপমেন্ট, সেটা তো হচ্ছে শেষ প্রশ্ন এবং সময়ের ব্যাপার। তখন ওই যে ব্যক্তির উন্নয়নের অনেক কিছু হয়তো করতে পারবেন, কিন্তু আগে ওইটা দিয়ে হবে না। আপনি পুরো সিস্টেমটাকে যদি পরিবর্তন না করেন, যে সিস্টেমের কথা আপনি বলছেন এটিও তাজ রহমান, সেই সিস্টেমকে নিয়ে কিংবা এই সিস্টেমের মধ্যে এখন যারা প্রশাসনে আছেন কর্মকর্তা কর্মচারী, তাদেরকে নিয়ে আমাদের সামনে নির্বাচন দেখতে হবে। এখনকার সময় আসলে যে প্রশাসন আছে তাদেরকে নিয়ে সামনে নিরপেক্ষ নির্বাচন আমরা দেখব কতখানি আশা করা যায়? দেখেন, প্রশাসনের এই লোকগুলোর দীর্ঘদিন রাজনীতিতে আমি যা দেখেছি, ডিসিকে গিয়ে যদি স্যার না ডাকে, বলে এই আপনি আমাকে ভাই ডাকেন কেন, সাহেব ডাকেন কেন, আপনি আমার স্যার ডাকেন। ডিসি মহিলা থাকলে বলে নেই আপনি আমাকে আপা ডাকছেন কেন, আপনি আমাকে ম্যাডাম ডাকেন। দেশের মানুষ আমার করের টাকায় আপনি বেতন নেন, আপনাকে আমি স্যার ডাকতে হবে, আপনি আমার টিচার, আপনাকে আমি স্যার ডাকতে হবে। এই ভাবটা কেন ডিসিদের? এটা জনসভার কথা। এটা পলিটিশিয়ানরা গালি দেন, আপনারা আমাদেরকে গালি দিচ্ছেন, আমাদের তো ভুল আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই পলিটিশিয়ানটা গিয়েই কিন্তু গ্রামে মানুষ দেখলে, কৃষকরা দেখলে, শ্রমিক দেখলে হাতটা এই রাজনীতিবিদরাই মেলায়, আমলারা হাত মিলায় না। দ্বিতীয়ত আপনাকে বলছি, এই ডিসি আমলাদেরকে আপনি অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসেন। এটা কোনো রাজনৈতিক দল করে না। কেন করে না জানেন? মনে করে যদি আমলারা, ডিসিরা, যদি প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে সহযোগিতা না করে, তা আমরা বুঝি একটা ফেইল গভর্নমেন্ট হবে, আমাদের প্রপার ইউটিলাইজেশন হবে না। এই যে একটা ভয়টা কাজ করে, এইটা যদি ঠিক না করতে পারি আমরা, রাজনৈতিক দলগুলো একসাথে মিলে, এটা আরেকটা প্রবলেম। 3 নম্বর প্রবলেম হলো ডিসি থেকে রিটায়ার্ড, আমলা থেকে, সচিব থেকে আপনি 3 বছরের জন্য নির্বাচন করতে পারবে না। এই 3 বছরে তাকে পাঠিয়ে দেওয়া হলো অ্যাম্বাসেডার করে, পাওয়ারফুল কান্ট্রিতে অ্যাম্বাসেডার হয়ে থাকলো। 3 বছর পরে ব্যাক করলো, ব্যাক করে নির্বাচন করে এমপি হলো। এমপি হলে মন্ত্রী হয়েছে গত টার্মে কতজন আপনি তো জানেন। কিন্তু রাজনীতিবিদ এমন আছে, এমন বড় বড় দলে আমাদের জুতা শেষ হয়ে গেছে অনেকগুলো, একটাবার পার্লামেন্টে যাইতে পারে নাই, অ্যাম্বাসেডার তো হওয়ার দূরেরই কথা। কিন্তু এরা কবরে কাফনটা পর্যন্ত এই আমলারা কিন্তু ওই সরকারি টাকায় বাতা নিয়ে যায়। এই জিনিসগুলোতে আইন করে রাজনৈতিক দলগুলো একসাথে একটা জায়গায় আসতে হবে। মানে তোমার রাজনীতি শেষ, এরপরে তুমি আর পলিটিক্যাল পার্টির এফিলিয়েশন হলে প্রপার সার্ভিস দিতে পারবে না, সেলফ সেন্সারশিপে চলে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি ক্ষমতায়, জাতীয় পার্টি ক্ষমতায়, আমাকে আমার লোকাল এমপিকে খুশি করতে হবে, মন্ত্রীকে খুশি করতে হবে। আমাদের জবাবদিহিতার যে জায়গাটি, সেটিকে যথেষ্ট স্বচ্ছতার সাথে স্বচ্ছতা নাই এখানে। স্বচ্ছ তখন হবে যখন রাজনীতিবিদরা আমলাদেরকে আর ব্যবহার করতে পারবে না। আর আমলা যখন রাজনীতিদের ব্যবহার করে কোনো প্রমোশন, এক্সট্রা প্রিভিলেজ, এক্সট্রা মাইলেজ নেওয়া যখন বন্ধ হয়ে যাবে, নিজ স্বার্থে আসলে ব্যবহার যখন করা যাবে না। কিন্তু এখানেই প্রশ্ন, মোহাম্মদ হারুনুর রশিদ, অবসরের পর ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেবার যে আকাঙ্ক্ষা, সেটি আমরা দেখেছি দীর্ঘদিন ধরে আসলে আমলাদের মধ্যে, এবং সেই সুযোগও কিন্তু অনেক রাজনৈতিক দল করে দিয়েছে তাদেরকে। তারা নির্বাচিত হয়েছেন, দলীয়ভাবে দলীয় কাজে লিপ্ত হয়েছেন, সেই সুযোগটি কেন করে দেওয়া হয়? আমি সেটা আগে একটু সংক্ষেপে বলতে যাচ্ছি যে দ্রব্যমূল্য নিয়ে যে সংকটটা দেখা দিয়েছে, এটা আজকে নতুন না, এটা আগেও ছিল এবং ধারাবাহিকভাবে চলে আসছে। মুক্ত বাণিজ্যের অর্থনীতিতে এখনও আমরা নিয়ন্ত্রিত অর্থনীতির মধ্যে আছি। আপনি দেখবেন যে চাহিদা এবং সরবরাহের মধ্যে যখন পার্থক্য তৈরি হয়, তখনই কিন্তু দ্রব্যমূল্যের দাম উঠানামা করে। এখন সংকটটা হচ্ছে যে বাংলাদেশে এই দ্রব্যমূল্য আমদানির ক্ষেত্রে সরকারের কিছু চয়েস এবং নিয়ন্ত্রণ আছে। আপনি যখন চাল আমদানি করতে যাবেন, সরকারের খাদ্য অধিদপ্তর থেকে সিলেক্টেড তাদের পছন্দনীয় কিছু লোককে আপনার অনুমোদন দেওয়া হয়। এটা উন্মুক্ত রাখেন, যার ব্যাংকের সক্ষমতা আছে, এটা যদি উন্মুক্ত থাকা হয়, সরকারের কেন পারমিশন নিতে হবে? আপনার চিনি, চাল, তেল, এই সমস্ত জিনিসগুলো যখন বাজারে সংকট হচ্ছে, যাদের আমদানি করার সক্ষমতা আছে, সরকার লাইসেন্স দিবে। কিন্তু এইখানেই সরকারের নিয়ন্ত্রণ এবং এইখানেই সিন্ডিকেটটা তৈরি হচ্ছে। যে কারণে আমার যেটুকু ধারণা, যদিও আমি তো সরকারে কখনো এই বিষয়গুলো ছিলাম, তবে আমার যেটুকু ধারণা, গত 15 বছরে আমি যেটা লক্ষ্য করেছি, আমার কাছেও কিছু কিছু তদবির এসছে যে একটু খাদ্য দপ্তর তো বলেন না যে আমাদেরকে যেন চালের কোটা দেওয়া হয়। এখন দেখা গেছে আওয়ামী লীগের কোন ব্যক্তিকে 5000 টন দেওয়া হয়েছে, আর একজন কাউকে 50 টন দেওয়া হয়েছে। তো এই যে একটা নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের ফলেই কিন্তু আপনার দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রিত হচ্ছে, উঠানামা করছে, মাঝখান থেকে আপনার সরকারের একটা যারা পার্সেন্টেজ নিয়ে যাচ্ছে। আর একটা যেটা বললেন যে আমাদের বাংলাদেশে একটা ট্র্যাডিশন দাঁড়িয়ে গেছে যে সবাই, মসজিদের ইমাম থেকে শুরু করে
প্রাইমারি স্কুলের শিক্ষক সবাই এমপি হতে চাই, সবাই এমপি হতে চাই। দীর্ঘদিন আপনার তার কর্মক্ষেত্র সেনাবাহিনীর প্রধান হয়েছেন, আপনার ক্যাবিনেট সেক্রেটারি হয়েছেন, সচিব হয়েছেন, তারাও তাদের অবসর চলে যাওয়ার পর তারাও এমপি মন্ত্রী হতে চাই। দোষের বলবো না, আমি দোষের বলবো না। তবে এই ক্ষেত্রে একটা জায়গা আপনার রেস্ট্রিকশন থাকা দরকার আছে, যে আপনি সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর মিনিমাম আপনাকে 5 বছর অপেক্ষা করতে হবে, দলের সদস্য পদ নিয়ে সেই দলের কাজ করতে হবে। বা আপনি সচিব থেকে অবসরে গেলেন, যেটা অন 11-এর সময় কিন্তু এই জায়গাটা একটা পরীক্ষামূলকভাবে চেষ্টা করেছিল, পরবর্তীতে এটা হয়নি। তো আমি মনে করি যে থাকাকালীন সময়ে কিংবা আসলে কর্মরত অবস্থায় তারা দলীয়ভাবে ভাষণও দিয়েছেন। না, সেটা তো আছেই, সেটা আমরা করিয়েছি, সেইটা আমরা করেছি, যে কারণে তো পলিউট হয়েছে, যে কারণে প্রশাসনের সর্ব অঙ্গগুলো বিচার বিভাগ থেকে শুরু করে, না হলে একজন উচ্চ আদালতের বিচারপতি দাঁড়িয়ে বলে আমরা শপথবদ্ধ বিচারপতি, তারপর তারা শপথ নিয়েই বিচারপতি দায়িত্ব নিয়েছেন যে বিরোধী দলকে দমন করবে আইনের মাধ্যমে, এটা তারা শপথ নিয়ে বলছে। তো এটা তো আপনার গত 15 বছরে সর্বসেক্টরই হয়েছে। এবং আমরা বলতাম যে জেলা প্রশাসকরা আওয়ামী লীগের জেলা সভাপতি আর পুলিশ সুপাররা হচ্ছে আওয়ামী লীগের সেক্রেটারি, সেই দায়িত্ব পালন, যেটা কিন্তু আমরা গত 15 বছর দেখেছি। এবং কোনো জায়গাতে আওয়ামী লীগের সমাবেশ হলে সেই সমাবেশে আওয়ামী লীগের ডিসিএসপিরা সভামঞ্চে বসে থেকেছে, বক্তৃতা পর্যন্ত দিয়েছে। এবং সেই সব বক্তৃতা আপনারা দেখবেন, আপনারা ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারও করেছেন এবং প্রকাশ্য তারা বক্তৃতা দিচ্ছে যে বাংলাদেশে যারা বসবাস করতে চান তাদের সবাইকে জয় বাংলার অনুসারী হতে হবে। এই ধরনের কথাবার্তা আরও বিভিন্ন ধরনের কথা বলে, যেগুলো আমি বলতে চাচ্ছি না এখন। এইটা গত 15 বছর ন্যাকেটলি করেছে, যে কারণে তো বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি উদ্ভব ঘটেছে। তা আমি মনে করি যে বাংলাদেশে একটা আগামী দিনে আমাদের যে নতুন সম্ভাবনার দ্বার সূচিত হয়েছে, আমি মনে করি যে একটা গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করি এবং যে সমস্ত আমাদের এই বিগত সময়ে যে সমস্ত দুর্বলতা, যে সমস্ত কাটিয়ে উঠে আমরা যেন সুন্দর বাংলাদেশের দিকে, স্বচ্ছতা, জবাবদিহিতার দিকে যেন রাজনীতিবিদ, প্রশাসন সকলেই যেন আপনার জবাবদিহিতার জায়গায় থাকে। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। মোহাম্মদ হারুনুর রশিদ, এটিউ তাজ রহমান, রহিন হোসেন প্রিন্স, অসংখ্য ধন্যবাদ রাজখানে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে জি25 ব্যতীত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।